আইপিএলের ইতিহাসে তো অনেক বিতর্ক হয়েছে তাই না? কিন্তু চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসের 2 বছরের নিষেধাজ্ঞা ওটা ছিল একদম অন্য লেভেলের একটা ঘটনা। অনেকেরই মনে আছে। কিন্তু ঠিক কেন ব্যান করা হয়েছিল দল দুটোকে, আসল কারণটা কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করে বলি। আচ্ছা, গল্পটা শুরু করা যাক একদম ফ্যানদের দিক থেকে। ভাবুন তো একবার 2016 আর 17 সাল আইপিএল চলছে, কিন্তু মাঠে আপনার প্রিয় হলুদ বা রয়্যাল ব্লু জার্সিটা নেই। তার বদলে দেখতে হচ্ছে রাইজিং পুনে সুপার জায়ান্টস বা গুজরাট লায়ন্সকে। কি যে একটা কষ্টকর সময় ছিল তাই না? প্রত্যেকটা ম্যাচই মনে হতো কি একটা যেন নেই। তো প্রশ্নটা হচ্ছে কেন কেন দুটো চ্যাম্পিয়ন টিমকে আইপিএল থেকে ব্যান করে দেয়া হলো? আর মজার ব্যাপার হলো, এই প্রশ্নের সবচেয়ে কমন যে উত্তরটা আমরা জানি সেটা কিন্তু পুরোপুরি ঠিক না। বেশিরভাগ মানুষ যা ভাবেন আসল কারণটা তার চেয়ে অনেক বেশি, মানে অনেক বেশি জটিল। তাহলে সত্যিটা কি ছিল? এক কথায় বলতে গেলে খেলোয়াড়দের জন্য দল দুটো ব্যান হয়নি, একদমই না। তাহলে কি এমন হয়েছিল যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হলো? চলুন আজ এই রহস্যের পর্দাটা একটু সরানো যাক। তো সবার আগে চলুন ওই ভুল ধারণাটা নিয়ে কথা বলি, মানে যেটা সবাই ভাবে আর কি, যে খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিং করেছে আর তাই দল দুটোকে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু আসল খেলাটা তো চলছিল মাঠের বাইরে, ক্ষমতার করিডোরে। মানে সাধারণভাবে লোকে এটাই ভাবে যে খেলোয়াড়রা ফিক্সিং করেছে, পুরো দলটাই দুর্নীতিতে জড়িত, আর সেটারই শাস্তি হিসেবে দল দুটো ব্যান হয়েছে। কিন্তু এই ধারণাগুলো, এগুলো আসল সত্যিটাকে একরকম ঢেকেই রাখে। ঘটনাটা ছিল তার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠানিক। আচ্ছা, তাহলে এবার একটু টাইমলাইনে ফেরা যাক, একদম শুরু থেকে। সালটা ছিল 2013। একটা ঘটনা ঘটে যেটা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। আর শুধু তাই না, আইপিএলকে চিরদিনের জন্য বদলে দেয়। জিনিসটা কিভাবে হাতের বাইরে চলে গেল দেখুন। শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসের 3 জন খেলোয়াড়ের গ্রেফতারি দিয়ে, শ্রীশান্ত, চান্ডিলা আর চাওয়ান। কিন্তু তদন্ত যত এগোতে থাকল, এর সাথে জুড়ে গেল বলিউড অভিনেতা ভেন্দু দারা সিংয়ের নাম। এমনকি দিল্লি পুলিশ তো MCOকে আইনও প্রয়োগ করে দিল, কারণ তার নাকি আন্ডারওয়ার্ল্ডের সাথেও জুড়ে ছিল। আর ঠিক এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয়। পুলিশের নজর খেলোয়াড়দের থেকে সরে গিয়ে সোজা চলে যায় মালিকদের বক্সে বসা টিম অফিসিয়ালদের দিকে। আর তখনই বোঝা যায় আসল সমস্যাটা খেলোয়াড়দের মধ্যে নয়, সমস্যাটা ছিল দলের একদম ওপর তলায়। তো এই কেলেঙ্কারির কেন্দ্রে ছিলেন 2 জন ব্যক্তি। চেন্নাই সুপার কিংসের গুরুনাথ মেইয়াপ্পান, যিনি তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনের জামাইও ছিলেন, আর রাজস্থান রয়্যালসের সহমালিক রাজ কুন্দ্রা। দুজনের বিরুদ্ধেই অভিযোগটা ছিল মারাত্মক, বেটিং, যা কিনা খেলার নীতির একদম বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হল, 2 জন কর্মকর্তার ভুলের জন্য পুরো টিম কেন ব্যান হবে? এখানেই আসল টুইস্ট। আইপিএলের একটা নিয়ম আছে, ক্লজ 11.3C। এই নিয়মটা খুব পরিষ্কার আর সাংঘাতিক করা। নিয়মটা হলো, যদি কোনো ফ্র্যাঞ্চাইজি, তার মালিক বা কোনো কর্মকর্তা খেলাটার সম্মানহানি করে, তাহলে আইপিএল চাইলে পুরো দলটাকেই বাতিল করে দিতে পারে। মানে একজনের ভুলের জন্য পুরো দলের শাস্তি। আর ঠিক এটাই হয়েছিল। তো দেখুন, মেয়াপ্পান আর কুন্দ্রা দুজনেই ঠিক একই কাজটাই করেছিলেন। একজন বেটিং সিন্ডিকেটের সাথে জড়িয়ে, আরেকজন নিজের দলের ওপরেই বেটিং করে। দুজনেই ওই কড়া নিয়মটা ভেঙেছিলেন। আর তাদের ব্যক্তিগত কাজের জন্য তাদের পুরো দলটাই একটা বিশাল আইনি বিপদের মুখে পড়ে গেল। ব্যাপারটা এতটাই বড় হয়ে গিয়েছিল যে এটার শুধু বিসিসিআইয়ের হাতে থাকল না, দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টকে এতে হস্তক্ষেপ করতে হলো। ভাবুন একবার, একটা ক্রিকেট স্ক্যান্ডেল নিয়ে দেশের সুপ্রিম কোর্ট মাথা ঘামাচ্ছে। এটা তখন আর শুধু ক্রিকেটের বিষয় ছিল না, একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। এরপর শুরু হলো লম্বা একটা আইনি লড়াই, প্রায় 2 বছর ধরে চলেছিল। প্রথমে সুপ্রিম কোর্ট মুদ্গাল কমিটি তৈরি করল তদন্তের জন্য। তাদের রিপোর্টে যখন এটা প্রমাণ হল যে মেয়াপ্পান সত্যি সত্যি একজন টিম অফিসিয়াল ছিলেন এবং বেটিংয়ে জড়িত ছিলেন, তখন তো সুপ্রিম কোর্ট সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনকেই পদত্যাগ করতে বলল। সব শেষে ফাইনাল শাস্তি দেওয়ার জন্য লোধা কমিটি তৈরি করা হল। অবশেষে এলো সেই দিন। লোধা কমিটি তাদের রায় শোনাল। আর সেই রায়টা ছিল এক কথায় ঐতিহাসিক। যে রায়টা শুধু 2টো টিমের জন্যই নয়, পুরো ভারতীয় ক্রিকেটের জন্য একটা নতুন অধ্যায় শুরু করেছিল, একটা জবাবদিহিতার অধ্যায়। রায়টা ছিল একদম সোজাসাপটা আর ভীষণ কড়া। চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস 2 দলকেই আইপিএল থেকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো, আর গুরুনাথ মেয়াপ্পান আর রাজকুন্দ্রা দুজনকেই ক্রিকেট থেকে আজীবনের জন্য ব্যান করা হলো। মেসেজটা খুব পরিষ্কার ছিল, আপনি যেই হন না কেন, আপনাকে আপনার কাজের দায় নিতেই হবে। তাহলে এবার নিশ্চয়ই পুরো ব্যাপারটা পরিষ্কার, তাই না?
চূড়ান্ত রায়টা কিন্তু খেলোয়াড়দের কাজের জন্য আসেনি, এসেছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যর্থতার জন্য। কারণ তারা তাদের কর্মকর্তাদের কন্ট্রোল করতে পারেনি, দুর্নীতি থেকে আটকাতে পারেনি, আর সেটাই ছিল তাদের আসল অপরাধ। আর এই নিষেধাজ্ঞার ফলে যে আর্থিক ক্ষতিটা হয়েছিল সেটাও কিন্তু কম নয়। একটা আনুমানিক হিসাব অনুযায়ী চেন্নাই সুপার কিংসের শুধু স্পন্সরশিপ থেকেই প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ভাবা যায়? একইভাবে রাজস্থান রয়্যালসেরও প্রায় ৭০ কোটি টাকার মতো লোকসান হয়েছিল। কিন্তু এই টাকা পয়সার হিসেবটা তো একটা দিক, এর চেয়েও বড় ক্ষতিটা হয়েছিল ব্র্যান্ড ভ্যালুর, ফ্যানদের বিশ্বাসের। সেই ক্ষতির তো কোনো আর্থিক পরিমাপ হয় না, তাই না? কিন্তু গল্পটা তো এখানেই শেষ হয়ে যায়নি। এরপর ছিল কামব্যাকের পালা। দলগুলো ফিরে এলো, আর এই পুরো ঘটনাটা আইপিএলের জন্য একটা বড় শিক্ষাও রেখে গেল। একটা ডকু সিরিজে MS ধোনি একটা প্রশ্ন করেছিলেন, খেলোয়াড়রা কি ভুল করেছিল। কথাটা কিন্তু একদম সত্যি। খেলোয়াড়রা কোনো দোষ না করেও লোকের কত কথা শুনেছে, কত সমালোচনার শিকার হয়েছে। ভাবুন তো একবার, তাদের জন্য সময়টা কতটা কঠিন ছিল। আর তারপর 2018 সালে দুটো দলই ফিরে এলো, আর চেন্নাই সুপার কিংসের কামব্যাকটা তো ছিল একেবারে রূপকথার মতো। ফিরেই সেবার আইপিএল ট্রফি জিতে নিল তারা। ওটা ছিল শুধু একটা জয় না, ওটা ছিল দল আর ফ্যানদের জন্য একটা মুক্তির মুহূর্ত। প্রমাণ হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নরা ঠিকই ফিরে আসে। সবশেষে তদন্ত কমিটির প্রধান বিচারপতি মুকুল মুদগলের একটা কথা দিয়ে শেষ করা যাক। তিনি বলেছিলেন, যদি আমরা এর বিশ্বাসযোগ্যতা রক্ষা না করি তাহলে আইপিএলের ভবিষ্যৎ বিপদে পড়তে পারে। আর এটাই শায়দ এই পুরো ঘটনাটার সবচেয়ে বড় শিক্ষা। খেলার চেয়ে বড় কেউ নয়, আর খেলার সম্মান আর বিশ্বাসযোগ্যতা রক্ষা করাটাই সবচেয়ে জরুরি।